নমস্কার, আমি চলে এসেছি আজকে খবরের ময়নাতদন্ত নিয়ে। আর আজকের যে খবরগুলি রয়েছে তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে সেটা হলো যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া ছিল, যেটা প্যানেল 2016, সেই প্যানেল বাতিল করার পর বিভিন্ন ঘটনাক্রম কিন্তু ঘটতে শুরু করেছে। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। আর তার মাঝখানে আজকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এক নম্বর, রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত, যে যাদের চাকরি গেছে অর্থাৎ 25,753 জন, প্রত্যেককেই কিন্তু বেতন দেওয়া হবে। বেতন দেওয়া হবে শ্রম দপ্তর থেকে, কেন তারা পরিশ্রম করেছে এবং এপ্রিল মাসে কাজ করেছে, ফলে তাদেরকে এপ্রিল মাসে যে বেতন সেটা কিন্তু মে মাসে প্রদান করা হবে। শুধু তাই নয়, একই সঙ্গে বলা হচ্ছে যে তাদের যেহেতু এই যে চাকরি বাতিল, সেই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে পৌঁছে যাওয়া হয়েছে, যেটা গিয়েছে এসএসসির পক্ষ থেকে যাওয়া হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যাওয়া হয়েছে। ফলে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না শীর্ষ আদালতের কোনো পর্যবেক্ষণ বা রায় আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের বেতন কিন্তু দেয়া হবে প্রতি মাসে মানবিক কারণে। সুতরাং এই যে বিষয়টি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আজকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু জনসভা থেকে দাবি করেছেন যে এই যে নির্দেশ, এই যে রায় আদালতের, সেই আদালতের রায় কিন্তু বাঞ্ছনীয় নয়। তার মতে ভারতের যে আইনি কাঠামো, সেখান থেকে কিন্তু কলকাতা হাইকোর্টকে একদম অবলুপ্ত করে দেওয়া উচিত, এমন তিনি কিন্তু মতবাদ রেখেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এর জন্য পুরো দায় চাপিয়েছেন বিজেপির দিকে এবং তার পরিষ্কার, যেটা নাম না করে তিনি কিন্তু পরিষ্কার বিজেপি নেতৃত্বকে, বিশেষত শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, যিনি বারবার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করেছিলেন, তাকে কিন্তু কাঠগড়ায় তোলা হচ্ছে, বলা হচ্ছে তার জন্যই কিন্তু চাকরি চলে গেছে এই যে 26,000 অর্থাৎ 25,753 জনের। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন এই যে বিপুল সংখ্যক চাকরি হারালেন, তাদের যদি একজনেরও কিছু হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না, তার বাড়িতে বাকি যারা রয়েছেন সবাই কিন্তু পৌঁছে যাবেন এবং জবাব চাইবেন। এই ধরনের একটা কিন্তু ঘটনাক্রম ঘটছে। তার মধ্যে বিজেপির পক্ষ থেকে, বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা একে একে কিন্তু আরও একটি বিষয়কে তুলে আনছে। আমরা জানি 2014 সালের যে টেট, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আইনি লড়াই চলছে এবং আইনি লড়াই একেবারে পরিসমাপ্তির দিকে। বিজেপির পক্ষ থেকে বা বিজেপির যারা নেতৃত্ব তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখানেও যেহেতু একই ধরনের দুর্নীতি হয়েছে, ফলে এদের যে চাকরি অর্থাৎ প্রায় 49,000, সেই চাকরিও কিন্তু বাতিল হবার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়েও কিন্তু শীঘ্রই একটা রায় আসতে পারে। সুতরাং একটা আমরা যদি দেখি যে একটা ভোটের যখন উৎসব চলছে, তখন কিন্তু চাকরি নিয়ে, দুর্নীতি নিয়ে একটা সরগরম রাজ্য। আর শুধু রাজ্য সরগরম বললে ভুল হবে, একদম শীর্ষ আদালতে চলে যাওয়া হয়েছে বিষয়টি নিয়ে, অর্থাৎ শীর্ষ আদালতেও কিন্তু এই বিষয়ে যেহেতু আলোকপাত হবে, পর্যালোচনা হবে, শুনানি হবে, ফলে সারা দেশের কিন্তু নজর রয়েছে। অন্যদিকে যদি আমরা তাকাই যে রাজ্যের যে উত্তপ্ত পরিস্থিতি অর্থাৎ উত্তাপ আবহাওয়ার যে একটা আমরা যদি কি চরম রূপ, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই রূপ কিন্তু এখনই কিন্তু শেষ হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তরের যে বুলেটিনগুলো বার হচ্ছে, আবহাওয়া দপ্তরের সর্বশেষ যে বিজ্ঞপ্তিগুলি বার হচ্ছে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে যেগুলি জানানো হচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখনই কিন্তু আবহাওয়ার যে তপ্ত রূপ সেটা কিন্তু থামছে না। এখনও আমাদের বিভিন্ন জেলাতে লু বইবার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব কয়টি জেলাতে এখন কিন্তু 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে। এমনকি দীঘাতেও কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4টি জেলাতে অপেক্ষাকৃত কিন্তু তাপমাত্রা
কম থাকবে, অর্থাৎ 40-এর নিচে থাকবে। কিন্তু এইখানকার যে পরিবেশ আমরা জানি, এই এলাকাগুলিতে প্রতি বছরই আমরা কিন্তু গ্রীষ্মের সময়তেও আমরা তেমন একটা উত্তাপ কিন্তু লক্ষ্য করতে পারি না, যদিও বিগত 2-4 বছর ধরে কিন্তু উত্তাপ ভালোই আমরা অনুভব করছি। এই যে শীতল জায়গা, সেই জায়গাগুলিতেও কিন্তু তাপ 40 ডিগ্রি না হলেও তার আশপাশেই কিন্তু থাকবে, 37 ডিগ্রি পর্যন্ত কিন্তু পৌঁছে যেতে পারে। সুতরাং এই 37 ডিগ্রি কিন্তু এই এলাকার জন্য অত্যন্ত একটা উত্তাপের, আমরা যদি বলি তাহলে কিন্তু বিষয়, এবং মানুষ কিন্তু একটা অস্বস্তির মধ্যে থাকবে, সেটা কিন্তু বলাই চলে। আজকে আমরা খবরের ময়না তদন্ত করতে গিয়ে এই বিষয়টিকে দেখলাম। অবশ্যই আমাদের আরও একটি বিষয়ের দিকে কিন্তু নজর থাকবে, সেটা হচ্ছে আগামীকাল দ্বিতীয় দফার ভোট রয়েছে, এবং দ্বিতীয় দফার ভোট 3 জায়গাতে হবে, অর্থাৎ 3টা লোকসভা কেন্দ্রে হবে, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এবং এই বিষয়ে কিন্তু রায়গঞ্জ একটা নতুন নজির আমরা দেখতে পাবো, কারণ এখানে কিন্তু 20 জন প্রার্থী রয়েছে, এবং 20 জন প্রার্থী থাকাতে যেটা হচ্ছে একটা ইভিএমে কিন্তু ভোট দান সম্ভব হবে না। ফলে যেটা হবে সেটা হচ্ছে ইভিএমের ইউনিট সংখ্যা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ এক একটা বুথে 2টো করে ইভিএম থাকবে, যেখানে প্রার্থীদের নাম নথিভুক্ত থাকবে। ফলে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা নতুনত্ব আমরা দেখতে পাবো, যেগুলি বিগত যে প্রথম দফার 3টি নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু দেখা যায় না। এখানে আমরা দেখতে পাবো 2টি ইভিএমে কিন্তু ভোট গ্রহণ চলছে। আগামীকাল সকাল 7টা থেকে ভোট যে পর্ব সেটা কিন্তু শুরু হবে, এবং সকাল থেকে আমাদের নজর থাকবে চ্যানেল বাংলা এবং নজরে বাংলায়। তবে আমরা যদি দেখি তাহলে নজরে বাংলাতে আমরা বেলা 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ভোটের যে গ্রহণ, সেই গ্রহণ নিয়ে দ্বিতীয় পর্যায়ের ভোট নিয়ে সরাসরি সম্প্রচার কিন্তু করব। আজকের মতো এখানে রাখছি খবরের ময়না তদন্ত। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।